আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচনা করব ডারউইনবাদের ব্যাখ্যা। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ডারউইনের মতবাদটা কি এবং ডারউইন তত্ত্বের প্রধান ধারণা এবং ডারউইনের যে তত্ত্ব সেই তত্ত্বের মূল কথা নিয়ে আলোচনা করেছি। সেই যে ডারউইন বা তত্ত্বের মূল কথাটা যে আলোচনা করেছি সেটাকে আজকের ব্যাখ্যা করব তোমাদের। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। এবার দেখো, তাহলে ডারউইনবাদের ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে প্রথমেই দেখো ডারউইন প্রথমেই কি বলেছেন না, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। অত্যাধিক হারে বংশবৃদ্ধি অর্থাৎ দেখো, ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। যেমন দেখো, যেমন আমরা উদাহরণ যদি দিই, যেমন একটি স্ত্রী সালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে। এবার দেখো, এক জোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে পৃথিবীতে প্রায় 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। উল্লেখযোগ্য যে হাতি 12 বছরে একটি সন্তান প্রসব করে। তাহলে এই যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি এখানে আমরা বুঝতে পারবো। এবার দেখো, সীমিত খাদ্য ও বাসস্থান, তাহলে ভূপৃষ্ঠের আয়তন কি বাড়ছে না? বিভিন্ন জীবের যেমন জনসংখ্যাও বাড়ছে, বিভিন্ন জীবের সংখ্যাও বাড়ছে। যার ফলে কি হচ্ছে, খাদ্য যেমন কম হচ্ছে, বাসস্থানও কম হচ্ছে। কারণ যখনই জীবের সংখ্যা বাড়ছে তখনই বাসস্থান কমছে ও খাদ্য কমছে, কারণ পৃথিবীর আয়তনটি নির্দিষ্ট। তাহলে ভূপৃষ্ঠের আয়তন
আয়তন সীমাবদ্ধ। সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্য সীমিত। এবার দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে না, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। তাহলে দেখো জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি হওয়ায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত হয় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। অবতীর্ণ হতে হয়। ডারউইন যাকে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন। এই যে দেখো, এই জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন, এটি আবার 3 প্রকার। অন্তঃপ্রজাতি সংগ্রাম, তাহলে দেখো একই প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হয়, যেমন দেখো দুটি কাক বা দুটি কুকুরের মধ্যে খাদ্যের জন্য যখন সংগ্রাম হয়, তারপরে দেখো আন্তঃপ্রজাতির সংগ্রাম।
যখন দুটি ভিন্ন প্রজাতির মধ্যে লড়াই বা সংগ্রাম হয় যেমন দেখো তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। যেমন খাদ্যের জন্য সিংহ ও হায়নার মধ্যে লড়াই, তাহলে বুঝতে পারলে এটা। 3 নম্বর কি বলেছে না, পরিবেশের সঙ্গে সংগ্রাম। আমরা দেখো, আমরা নিত্য বাস করি যে পরিবেশে, ঝড়, খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা দেয়। তাছাড়াও অন্য মনুষ্য তৈরি কোনো বিপর্যয়ও দেখা দেয়। সেখান থেকে আমরা সেই পরিবেশে টিকে থাকার জন্য আমরা লড়াইটা করি, তাই না? খরা, অনাবৃষ্টি, বন্যা, শৈত্য প্রবাহ, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ইত্যাদির প্রভাবে জীবকে নিত্য পরিবেশের সঙ্গে লড়াই করতে হচ্ছে, যেমন দেখো, শীতকালে পরিযায়ী পাখিরা প্রবল শৈত্যের প্রবাহ থেকে বাঁচতে, যারা সাইবেরিয়া অঞ্চল থেকে আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে এসে যাচ্ছে। আবার দেখো, প্রচণ্ড শৈত্য এবং তুষার ঝড়ের ফলে আমেরিকার কোয়েল পাখির বিলুপ্তি ঘটেছে। যেমন দেখো, শৈত্য ও তুষার ঝড়ের ফলে আমেরিকার কোয়েল পাখির অবলুপ্তি ঘটেছে। এবার দেখো, ভেদ বা প্রকরণ, মানে বুঝতে পারছো তফাৎ, ভেদ বা প্রকরণ বা তফাৎ। তাহলে ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকম হতে পারে না, অর্থাৎ দুটি জীবের মধ্যে,
দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য, কিছুই পার্থক্য পরিলক্ষিত হয়। ডারউইন মনে করতেন যে অবিরত ত্রিবিধ সংগ্রামের ফলে জীবদেহের প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে। অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে। এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। তাহলে এবার দেখো যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের অর্থাৎ আমাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় যারা টিকে থাকে বা পরীক্ষায় যারা পাস করে তারাই প্রমোশন পায়, তাই না? যোগ্যতমের উদ্বর্তন এখানেও তাই, যার যোগ্যতা আছে সে পৃথিবীতে টিকে থাকবে। যে পৃথিবীতে যোগ্যতা যার আছে সে পৃথিবীতে টিকে থাকবে। তাহলে ডারউইন কি বলেছেন না, ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক
অভিযোজনমূলক সহায়ক, অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয়, তারাই জীবন সংগ্রামে জয়ী হয়। এবং বেঁচে থাকার অধিকারী হয়, এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে হারিয়ে যায়, যেমন দেখো ডারউইনের মতো এই যে জিরাফের অনেকগুলো প্রজাতি ছিল, লম্বা গলা, ছোট গলা, মেজরি গলা এরকম ছিল। এবার মেজরি গলা বা ছোট গলা যাদের, তারা খাওয়ারের অভাবে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। যাদের লম্বা গলা ছিল তারা তাদের নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নিয়েছে, তাই তারা পৃথিবীতে টিকে আছে। এবার দেখো প্রাকৃতিক নির্বাচন, এটি সবথেকে ডারউইন তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়। তাহলে ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা, অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। দেখো অনুকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হলে তারা পরিবেশে বেঁচে থাকে এবং প্রকৃতিতে অধিক মাত্রায় বংশ বিস্তার করে। আর যারা প্রকৃতির প্রতিকূল ভেদে সমন্বিত জীবেরা নির্বাচিত হয় না,
তারা বংশবিস্তারও সেভাবে করতে পারে না, ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে বা প্রকৃতি থেকে হারিয়ে যায়। তাহলে দেখো নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে ডারউইন বলেছেন একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়ায় উদ্বংশীয় জীব ও উত্তর পুরুষের মধ্যে বৈসাদৃশ্য অনেক বেশি হয়। এবং কালক্রমে একটি নতুন প্রজাতির উৎপত্তি হয়। বিবর্তনের ফলস্বরূপ জীবজগতের নূতন প্রজাতির জন্ম হয়। আশা করি ডারউইন তত্ত্বের যে ব্যাখ্যাটা এখানে করা হলো তোমরা বুঝতে পারলে যে ডারউইনের মূল তত্ত্ব বা ডারউইনের মতবাদটি কী ছিল।